কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বীজ কৃষির প্রথম এবং প্রধান উপকরণ। মানসম্মত বীজ ব্যবহারে শতকরা 30% পর্যন্ত বেশি ফলন পাওয়া যায়। আমাদের দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিশেষ কিছু সংস্থা 20 থেকে 30% মানসম্মত বীজ উৎপাদন করে সরবরাহ করে। বাকি বীজ কৃষকগণ নিজেরা উৎপাদন করে ব্যবহার করেন। মানসম্মত বীজ উৎপাদনে বীজের গ্রেডিং খুবই গুরুত্বপূর্ণ। মানসম্মত বীজের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, ওইসব বৈশিষ্ট্যের উপর বীজের উৎপাদন ক্ষমতাও নির্ভর করে। এই সকল বৈশিষ্ট্যের মধ্যে বীজের আকার, রং, অন্য বীজের সংমিশ্রণ, ঘাসের বীজ বা অন্য কিছুর মিশ্রণ উল্লেখযোগ্য। সেই জন্য বিএডিসি বা অন্যান্য বীজ উৎপাদনকারী সংস্থা বীজ গ্রেডিং করতে দামি মেশিনের সাহায্য গ্রহণ করে থাকে, যা কৃষক পর্যায়ে সম্ভব হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদিত বীজকে গ্রেডিং করার জন্য কমদামি বিশেষ চালনী তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বীজের মান উন্নত করার জন্য সংরক্ষিত বীজের গ্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেডিং অর্থ একটা বীজের ভিতরে ছোট এবং বড় মাঝারি সাইজ থাকে, তো বড় সাইজ বাদ দেওয়া এবং ছোটো সাইজ বাদ দিয়ে মাঝারি সাইজের বীজকে বীজ হিসেবে সংরক্ষণ করা হয়। এতদিন আমাদের গ্রাম বাংলার চাষিরা এবং কৃষানীরা তারা স্থানীয়ভাবে তৈরি কুলা দিয়েই এই কাজ সম্পন্ন করতেন, কিন্তু তাতে বীজের গ্রেডিং যথেষ্ট হতো না, ফলে বীজের মানও ঠিকমতো রক্ষা করা যেত না। আর যেটি করে থাকে বিএডিসি তার নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত মানের মেশিনের মাধ্যমে এই গ্রেডিংয়ের কাজটি সম্পন্ন করে থাকেন, কিন্তু এই মেশিনটির দাম প্রায় 30 লক্ষ টাকা, যা গ্রামের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এই মেশিনের মাঝে যে চালুনি থাকে সেই চালুনিটা দিয়েই কিন্তু মূলত গ্রেডিংটা রক্ষা করা হয়। আমরা কি করেছি এবার আমাদের প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে সেই চালুনিটা গ্রাম বাংলার উপযোগী করে তৈরি করে আমরা পরীক্ষামূলকভাবে জেলায় জেলায় সরবরাহ করেছি এবং আমরা খুব ভালো ফল পেয়েছি। এতে খরচ হয়েছে মাত্র 5 থেকে 600 টাকা। যেহেতু আমাদের চাষিদের পক্ষে 30 লক্ষ টাকা খরচ করে ওই গ্রেডিং মেশিন আনা সম্ভব নয়, সেহেতু আমরা ওই মেশিনেরই অংশ গ্রামের উপযোগী করে তৈরি করে চাষিদের ভিতরে সরবরাহ করা হয়েছে এবং এতে অত্যন্ত ভালো ফল পাচ্ছি। আমরা আশা করছি আমাদের সংরক্ষিত বীজের মান এই চালুনি দ্বারা চালার ফলে রাখলে বীজের মানটা উন্নত হবে এবং ভবিষ্যতে সেই বীজ ব্যবহার করে চাষি লাভবান হবে। এই চালনী ব্যবহার করে কৃষকগণই মানসম্মত বীজ উৎপাদন করতে সক্ষম হচ্ছেন, ফলে এসব ফসলের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটিকে আরও গবেষণা আর পরিবর্তনের মাধ্যমে কাজে লাগাতে পারলে মানসম্মত বীজ উৎপাদনে এবং ব্যবহারে কৃষকরা আরও এগিয়ে যেতে পারবেন। দেশের কৃষক পর্যায়ে বেশ ব্যবহার হচ্ছে বীজ গ্রেডিং চালনী। আমাদের প্রত্যাশা বীজের এই গ্রেডিং চালনীর ব্যবহার বৃদ্ধি পাবে
এবং কৃষি উৎপাদনে বহুমাত্রিক অবদান রাখবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা দারিদ্র্যের ভিতরে থেকেও সচ্ছল আর উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখেন, আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবসময়ই খুঁজে ফেরেন জীবন পরিবর্তনের সঠিক কোনো পথ। খুঁজতে খুঁজতে একদিন পেয়েও যান সেই পথের দিশা। তখন শুরু হয় জীবন পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়। অবসান হতে থাকে জীবনের কষ্টের দিনগুলির। জীবনে বইতে থাকে সচ্ছলতার হাওয়া, সমাজে পায় প্রতিষ্ঠা। ঠিক এমনই একজন হাস্যোজ্জ্বল মানুষ, যার নাম কাজেম। রাজশাহী জেলার পবা উপজেলার মাঝিপাড়া গ্রামের এক প্রত্যয়ী মানুষ। তার 6 বিঘা জমিতে মিশ্র বাগান প্রতিষ্ঠা করে আজ পাল্টে দিয়েছে তার জীবনযাত্রার মান। পিপি গাছ আমি প্রথমে পিপি লাগাইছিলাম, 1800 গাছ লাগাইছিলাম। আম গাছ লাগাইছি ওই 1 বছর হইলো। এরপরে আবার পেয়ারা লাগাইছি, 8 মাস হইলো। লেবু গাছ 100 গাছ লাগাইছি খালি সাইড দিয়ে। পেঁপের আবারটা খুব লাভবান যায়। তারপরে যে আসছে এই পেয়ারাটাও খুব লাভবান। এতদিন প্রচুর পরিমাণ লাভজনক আবাদ ছিল। মিশ্র বাগানে 2 বা ততোধিক ফল গাছ থাকে। এ বাগানে 1800 পেঁপে গাছ, 300 আম গাছ, 160টি লেবু গাছ এবং 900 পেয়ারা গাছ আছে। এছাড়াও এখানে একই সাথে ভেষজ গাছ লাগানো সম্ভব। মিশ্র বাগানে শ্রমিক ব্যবহার এবং সার সেচ ব্যবহার দক্ষতা একক বাগানের চেয়ে বেশি। আমাদের এরকম একটা মিশ্র বাগান করা খুব দরকার। এরকম একটা মিশ্র বাগান করলে আমাদের খুব লাভবান। একই বাগানে পেঁপে, পেয়ারা, আম, লেবু অনেকগুলো ফল পেলে আমরা অনেক ফল একই সঙ্গে পেতে পারি। আমাদের ছেলে মেয়েদের খাওয়াতে পারি, আমাদের প্রতিবেশীদের সবাই আমরা ইচ্ছামতো যে যখন যেটার দরকার তখনই সেটা আমরা খেয়ে থাকি এবং এই মিশ্র বাগান থেকে অনেকগুলো লাভবান হয়ে থাকি। এইসব বাগান থেকে আমাদের আয় অনেক বৃদ্ধি পেয়েছে। আগে হয়তো একই বাগান থেকে মানুষ একটাই ফলের গাছ চাষ করত, সেখান থেকে এই মিশ্র ফল বাগান তৈরি করে আমাদের অনেক লাভ হয়েছে। একটা ফল বাগানে একই রকমের গাছ থাকতে যে সার লাগতো, এখন অনেকগুলো গাছ হয়তো অনেক রকমের গাছ একসাথে দিয়ে ওই সারের অপচয়, পানির অপচয় এটা হচ্ছে না। একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন 120 গ্রাম ফল খাওয়া দরকার, কিন্তু আমরা প্রতিদিন গড়ে 35 থেকে 40 গ্রাম ফল খাই। বৈশাখ থেকে শ্রাবণ এই 4 মাসে আমরা শতকরা 54 ভাগ এবং বাকি 8 মাসে শতকরা 46 ভাগ ফল খেয়ে থাকি। সুতরাং আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য যাতে সারা বছর সমভাবে ফলের প্রাপ্তি থাকে, সেই জন্যই আমাদের পরিকল্পনা মাফিক মিশ্র ফল বাগান তৈরি করতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি জনগণের পুষ্টির চাহিদা পূরণ এবং ফল রপ্তানির ব্যাপক সম্ভাবনাকে বাস্তবে রূপদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের সর্বত্র এরকম বাগান করা প্রয়োজন। আমাদের এই রাজশাহী অঞ্চলে সাধারণত কৃষক ভাইরা একক বাগান করে থাকে, তবে আমাদের যে মিশ্র বাগানে যে আমরা একটা উদাহরণ হিসেবে এই বাগানকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একই সাথে 4 রকম আমরা গাছ দেখতে পাচ্ছি, বিশেষ করে পেঁপে গাছ, পেয়ারা, আম এবং লেবু। তো মিশ্র বাগান করলে আসলে অনেক উপকারিতা, কারণ একই জমিতে একই সাথে 2-3টা ফসল হয় এবং আমরা পর্যায়ক্রমে কিন্তু ফলনটা পেতে পারি। এই জন্য যদি আমাদের খাবারের উদ্দেশ্যেও যদি কেউ বানায়, তবে কিন্তু সে সারা বছর ব্যাপী কিন্তু ফলগুলো পেতে পারে। এছাড়াও কিন্তু চাষি ভাইদের যেহেতু এখানে যেহেতু মিশ্র বাগানে শ্রমিকের সংখ্যা অনেক বেশি লাগে, এই কারণে কিন্তু চাষি ভাইরা যেহেতু সবসময় ফসলটা বিক্রি করতে পারছে, তাদের যে শ্রমিকের যে খরচ, সেই খরচটা কিন্তু সহজেই কৃষক ভাইরা মিট আপ করতে পারে। তা আমাদের দেশ কিন্তু বর্তমানে যেহেতু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদেরকে কিন্তু সময় এসেছে পুষ্টি নিরাপত্তার কথা বলতে। পুষ্টি নিরাপত্তা যদি আমাদের অর্জন করতে চায়, তবে কিন্তু আমাদের ফলের কোনো বিকল্প নাই। তো এরকম পুষ্টি সমৃদ্ধ যদি ফল বাগান কেউ বানায়, অর্থাৎ একই জমিতে 3টা বা 4টা করে যে ফল, তাহলে কিন্তু আমরা সহজেই ফলের কিন্তু আবাদটাকে বৃদ্ধি করতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের জমি কমে যাচ্ছে, এখানে কিন্তু আমরা একক বাগানে যাওয়ার কিন্তু আমাদের আর বর্তমানে কোনো
সম্ভাবনা থাকছে না এবং সেটি কিন্তু কৃষক ভাইদের জন্য উপকারও হবে না। এই জন্য এই বাগানের মতো যদি আমরা 3-4টি ফসল দিয়ে বাগান করতে পারি তবে কিন্তু এটা অনেক উপকার আছে। কৃষক ভাইদের কাছে একটি পরামর্শ যে আমরা যারা রাজশাহী অঞ্চলে আছি এবং আমাদের যেহেতু এখানে পানির চাহিদা অত্যন্ত কম, আমাদের মাটিতে পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, তো যেহেতু আমরা একক বাগান যদি করি তাহলে আমার পানি সার সব কিছুই কিন্তু বেশি দিতে হচ্ছে এবং তারই যেগুলো অবশিষ্ট থাকছে সেগুলো কিন্তু আমি আরেকটা ফসল দিলেই সরাসরি সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। সেই হিসেবে আমি একটাই পরামর্শ দিচ্ছি যে আপনারা যারা একক বাগান করছেন তারা একক বাগান না করে মিশ্র ফলের বাগান আপনারা কিন্তু করার চেষ্টা করবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্যে গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে 1000 থেকে 1500 গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাঁপা তৈরি করে প্রতি ঘনমিটারে 500 থেকে 700 পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা 70 থেকে 75। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে 150 জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় 15 জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে। গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.pt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন